নমস্কার। আজকে আমরা আলোচনা করব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতা সম্পর্কে। হরপ্পা সভ্যতা হলো পৃথিবীর প্রাচীনতম একটি সভ্যতা এবং এই সভ্যতা আবিষ্কার করা হয় সেটা হচ্ছে সিন্ধু নদীর তার তীরবর্তী অঞ্চলে। এইটা হচ্ছে সিন্ধু নদী, এগুলো হচ্ছে তার উপনদী। এর তীরবর্তী অঞ্চলে যে সমস্ত জায়গাগুলো আছে এগুলো সবই হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নিদর্শন। এই যে হরপ্পা এই জায়গা, তারপরে এইদিকে আছে মহেঞ্জোদারো। তো হরপ্পা, মহেঞ্জোদারো এই সমস্ত জায়গাতে এই সভ্যতাগুলো আবিষ্কার করা হয়। তো এটা হরপ্পা নামক জায়গাতে প্রথম আবিষ্কার করা হয়, তাই এটাকে হরপ্পা সভ্যতা বলা হয়। না হলে এই সভ্যতা সমসাময়িক যেগুলো আছে মহেঞ্জোদারো, হরপ্পা, আরও বিভিন্ন জায়গাতে যে বালাকোট, চানুদ্র, কোটডিজিল, তো এগুলো সব হচ্ছে এই হরপ্পা সভ্যতারই অংশ। মানে একই সমসাময়িক এই কালীবঙ্গানও হরপ্পা সভ্যতার মধ্যেই পড়ে। এবার এই হরপ্পা সভ্যতা এই হরপ্পা সভ্যতা কিন্তু প্ল্যান করে এই সভ্যতাকে আবিষ্কার করা হয়নি। এই সভ্যতা অ্যাক্সিডেন্টালি এই সভ্যতা আবিষ্কার হয়। অ্যাক্সিডেন্টালি কেন? কেননা ব্রিটিশরা যখন রেলপথ তৈরি করবে ঠিক করেছিল, তো রেলপথের জন্য ব্রিটিশরা যখন ওই সিন্ধু বালুচিস্তান ওই এরিয়ার দিকে একটা টানেল বানাচ্ছিল, তো সেখানে কিছু পোড়া ইট পায়। সেই পোড়া ইটের কিছু সন্ধান পায়। সেই পোড়া ইট মানুষ পাচ্ছে, নিচ্ছে, লোকাল মানুষরা সেই ইটগুলো নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এদের মধ্যে একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিল, যার কিনা এই ইটগুলোকে দেখে একটা সন্দেহ হয়। আর সেই ইটগুলো নিয়ে যখন তিনি ল্যাবরেটরিতে পরীক্ষা করেন, তখন তিনি এই সভ্যতা সম্পর্কে জানতে পারেন। তখন এখানে খনন কার্য চালানো হয় এবং বিভিন্ন নামী ঐতিহাসিক এই সভ্যতারকে আবিষ্কার করার পিছনে তাদের মূল্যবান সময় মানে এটার পিছনে লাগায়। তো আজকে আমরা আলোচনা করব হরপ্পা সভ্যতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তো মেনলি হরপ্পা সভ্যতার যে এরিয়া, সেটা হচ্ছে এই এরিয়াটার মধ্যে হরপ্পা সভ্যতা বিস্তৃত হয়েছিল প্রধানত। এটা হচ্ছে বৈশিষ্ট্য কি? ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবথেকে পুরনো যত সভ্যতা আছে তাদের মধ্যে একটা হচ্ছে হরপ্পা সভ্যতা। একে হরপ্পা সভ্যতা বলা হয়, কল্ড হরপ্পান সিভিলাইজেশন বিকজ ইট ওয়াজ ডিসকভার্ড অ্যাট হরপ্পা, পাকিস্তান। মানে এখনকার দিনে পাকিস্তানের হরপ্পা নামক জায়গাতে এটা প্রথম ডিসকভার করা হয়, তাই এটাকে হরপ্পা সভ্যতা বলা হয়। এটাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনও বলা হয়, কেননা এটা ইন্দাস অর্থাৎ সিন্ধু নদীর তীরে, তাই এটাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়। এবার এই সভ্যতাটাকে ডিসকভার করে? এই সভ্যতাকে ডিসকভার করে বিখ্যাত ঐতিহাসিক ডক্টর দয়ারাম সাহানি, ডিআর সাহানি 1921-এ এই সভ্যতাটি ডিসকভার করে। আর এটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য। পরীক্ষাতে অনেকবার এই প্রশ্নটি আসে যে হরপ্পা সভ্যতা কে কবে আবিষ্কার করে? তো 1921 খ্রিস্টাব্দে ডক্টর দয়ারাম সাহানি তিনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। তারপরে হরপ্পা সভ্যতা হচ্ছে এমন একটা সভ্যতা যে প্রথম আরবান নেবুলাইজেশন ইন দ্য ইন্ডিয়া সাবকন্টিনেন্ট। কেন? কেননা যখন আমরা দেখব এর পরবর্তীতে অনেক ছবি আছে, সেই ছবিগুলো যখন দেখব, সেই ছবিতে আমরা দেখতে পাবো যে কিছু আগে আমরা দেখলাম পেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক টাইম পিরিয়ডের মানুষগুলো, তারা মাটির পাত্র বানাচ্ছে, তারা চাষবাস করছে, তারা পাথরের অস্ত্র বানাচ্ছে। সেই মানুষ কী করে এরকম একটা মডার্ন একটা সিভিলাইজেশন তৈরি করতে পারে? এত সুন্দর, এত টেকনোলজি দিয়ে কী করে একটা সিভিলাইজেশন বানাতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বড় চমক। তো আমরা দেখব, যখন ছবিগুলো দেখব তখন বুঝতে পারবো। তো এই সিভিলাইজেশনটা বিশেষ করে বিলং করে সেটা হচ্ছে ব্রোঞ্জ এজের মধ্যে। ব্রোঞ্জ এজের মধ্যে এই সিভিলাইজেশন বিলং করে। ব্রোঞ্জ কি? কপার আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। তো একটা নতুন ধরনের ধাতু, প্রথম যে ধাতু আবিষ্কার হয় সেটা কপার, তারপর টিন। পৃথিবীর ইতিহাসে প্রথম আবিষ্কৃত ধাতু হলো কপার। কেন কপার? কেন কপার কোনো কিছুর সঙ্গে মিশ্রণে পাওয়া যায় না, কপার কপার আকারেই পাওয়া যায়। তো সেই জন্য তাকে আবিষ্কার করা সবথেকে সোজা। তো প্রথম আবিষ্কার ধাতু হচ্ছে কপার, এটাও পরীক্ষাতে আসে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, যে এটাকে আমি বলেছিলাম যে প্রোটোহিস্ট্রিক্যাল পিরিয়ড। কেন বলেছিলাম এটাকে প্রোটোহিস্ট্রিক্যাল পিরিয়ড? প্রথম দিকের লেকচারে আমি বলেছিলাম যে প্রোটোহিস্ট্রি হচ্ছে সেই সমস্ত সভ্যতার কিছু এভিডেন্স আছে, কিন্তু সেগুলো আমরা পড়ে এখনও উদ্ধার করতে পারিনি।
সেগুলো বুঝতে পারিনি, সেগুলো হচ্ছে প্রোটো হিস্ট্রিক্যাল মধ্যে পড়ে। তো মেলুহা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ট্রাইব যাদের সম্পর্কে লিটারেচার মেসোপটেমিয়ার লিটারেচারে পাওয়া যায়। মানে মেসোপটেমিয়ার লিটারেচারের লোকরা হরপ্পার এদেরকে মেলুহা নামে চিহ্নিত করত। মেলুহা। তো এটা চ্যালকোলিথিকের থেকে ওল্ডার। চ্যালকোলিথিক মানে যে তাম্রপ্রস্তর যুগের কথা বলছে তার থেকেও পুরনো। এবার এর মেন এরিয়া কোন দিকে? এই যে লোকেশনটা দেখাচ্ছি এইটাই হচ্ছে ওর মেন এরিয়া। কোন কোন জায়গাগুলো? ওয়েস্ট পাঞ্জাব, ইস্ট পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, ওয়েস্টার্ন ইউপি, বালুচিস্তান, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে মেন এরিয়া। এবার এইখানে অরিজিন সম্পর্কে যদি কোয়েশ্চেন করে যে এর অরিজিন কোথায়, তো মেন অরিজিন হচ্ছে যে এখানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের নিওলিথিক যে সাইট মেহেরগড়, এগুলোই হচ্ছে ওর মেন অরিজিন। এবার এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ কিছু যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এই কন্ট্রোভার্সিগুলো। কী কন্ট্রোভার্সি? একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে এখানে যারা সুমেরিয়ান তারা কিনা নাকি মাইগ্রেট হয়ে ভারতে এসেছে, এরকম একটা তত্ত্ব আছে। তো এই তত্ত্বতে মানে এই যে গর্ডেন চাইল্ড এদের মতো যারা বড় বড় ঐতিহাসিক আছে তারা এটাকে মেসোপটেমিয়া অরিজিনের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে। তো ম্যাকে বলে একজন হিস্টোরিয়ান আছে, তিনি বলেন যে সুমেরিয়ান পিপলরা নাকি মাইগ্রেট হয়ে এখানে আসে, তো তারপর তারা সিভিলাইজেশন বানায়, এরকম একটা কনস্পিরেসি থিওরি আছে। বাট এরকম কনস্পিরেসি থিওরি থাকলেও নানা রকম ডিফারেন্স দেখা যায় তাদের লিটারেচারের সঙ্গে এদের লিটারেচারে। যেমন ওদের মেসোপটেমিয়া বা ওদের ক্ষেত্রে মন্দির কালচার ছিল, টেম্পল কালচার ছিল, কিন্তু ইন্ডাস ভ্যালি এখানে সেরকম কোনো টেম্পল কালচার ছিল না গো, যে টেম্পল এই ধরনের কিছু নেই। মূল ক্রিটিক যেগুলো হচ্ছে কি, যে ডিফারেন্স ইন সিল, স্ক্রিপ্ট, ডিজাইন, টুল বিটুইন টু সিভিলাইজেশন। ওই যে মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরু ওদের যে সভ্যতাগুলো আছে তাদের সভ্যতার সঙ্গে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে সিল হচ্ছে যে ছাপ দেওয়ার যে সিল পাওয়া যায়, সেই সিল, স্ক্রিপ্ট, লিপি, ডিজাইন, অস্ত্রের ডিজাইন, এগুলোর মধ্যে বিস্তর ডিফারেন্স পাওয়া যায়। তো ব্রিটেন কিছু হিস্ট্রিয়ান তারা ওদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছিল, তো অনেক রকম ডিফারেন্স এটা পাওয়া যায়। সেই জন্য বলা হয় যে হরপ্পান আরবানাইজেশন ইজ ফার মোর সিস্টেমেটিক দ্যান মেসোপটেমিয়া সিভিলাইজেশন, মানে মেসোপটেমিয়ার থেকেও অনেক বেশি উন্নত ডেভেলপ। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে কপার টুল আর ইউজড ইন মেসোপটেমিয়া দ্যান ইন হরপ্পা। তো কপারের অস্ত্রশস্ত্র মেসোপটেমিয়াতে সবথেকে বেশি ব্যবহার করা হতো হরপ্পা থেকে। আর সবথেকে বড় এভিডেন্স যদি কখনো পরীক্ষাতে আসে, WBCS পরীক্ষাতে, নো টেম্পল বিল্ডিং ইন হরপ্পাতে কোথাও কোনো টেম্পল পাওয়া যায়নি, কিন্তু মেসোপটেমিয়াতে খুব সুন্দর টেম্পল এই সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে। তো এইগুলো হচ্ছে এখানকার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। তাছাড়া যে ফেজেস অফ হরপ্পা সিভিলাইজেশন, এইখান থেকে আসল জিনিসটা শুরু হচ্ছে। ফেজেস অফ হরপ্পান সিভিলাইজেশন, প্রথম ফেজ হচ্ছে প্রি হরপ্পান বলতে 3200 থেকে 3300 BC, এটা থেকে মোটামুটি 3200 থেকে 2600 BC এই সময়টাকে বলা হয় আর্লি হরপ্পান সিভিলাইজেশন, মানে সবে হরপ্পা সভ্যতা যখন বিকাশ হতে শুরু করেছে। তো এই সময়ে যে জায়গাতে মানুষরা সেটেল হতে শুরু করে তা সেগুলো হচ্ছে বিশেষ করে মেহেরগড়ে এদিকে, তারপরে রামনদেহেরি এদিকে, কুয়ালা তারিকায় এদিকে, রানাগুন্ডায় এদিকে। রানাগুন্ডায় একবার এসেছে পরীক্ষাতে এটা। তো এইগুলোতে টেকনোলজিক্যাল কিছু ডেভেলপমেন্ট দেখা যায় তাদের মধ্যে, পটার হুইল, এই সমস্ত ডেভেলপমেন্টগুলো দেখা যায়, মানে তারা নিওলিথিক থেকে জাস্ট সিভিলাইজেশনের দিকে শিফট করছে। স্পিনিং ইয়াম মানে ঘুরন্ত এর মধ্যে মাটি রেখে তারা জিনিস বানাচ্ছে এই রকমের। আর তাছাড়া ইটস ক্রিয়েট সারপ্লাস মানে তারা যা কিছু প্রোডাকশন করছিল, কোনো কিছু প্রোডাকশন করে আমি কনজিউম করলাম নিজের প্রয়োজনে, তারপরে যেটা বেঁচে থাকে সেটাকে বলে সারপ্লাস। তো যখনই সারপ্লাস হয়ে যায় তখন সেটা বিজনেস হবে, বিজনেস হলে ট্রান্সপোর্ট হবে, ট্রান্সপোর্ট হলেই ট্রেড হবে, ট্রেড হলে পরেই সেখান থেকে যে বেনিফিট আসবে, যেখান থেকে যে ইনকাম হবে সেটা
একটা বড় সভ্যতা গড়ার পিছনেই তো মূল জিনিস হচ্ছে ইকোনমি। সেই ইকোনমিটা আস্তে, আস্তে বিল্ড হতে থাকে। এবার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মেন যে ফেজ সেটা হচ্ছে ম্যাচিউর ফেজ। এই যে দেখতে কীরকম একটা আরবান সোসাইটি, কীরকম একটা আরবান সোসাইটি তারা তৈরি করছে। তো এটা হচ্ছে ম্যাচিউর ফেজ, সেটা হচ্ছে 2500 থেকে 1800 বিসি। এই টাইমটা খুব ইম্পর্টেন্ট, এই সময়টা মনে রাখা, 2500 থেকে 1800 বিসি আরবান ফেজ। আর এর মেনলি যে এক্সটেন্ড যে কোথা থেকে কোথায়, সেটা হচ্ছে সুতকেগেন্দর থেকে, মানে বালুচিস্তানের সুতকেগেন্দর থেকে একদম ওয়েস্টের ইউপির আলমগীরপুর পর্যন্ত। আমি পরবর্তী ছবিতে আমি দেখাবো লোকেশনটা কোথায়। তো সুতকেগেন্দের থেকে স্টার্ট হয়ে একদম আলমগীরপুর, ওয়েস্টার্ন ইউপির আলমগীরপুর পর্যন্ত এর এটা দেখা যায়। আর উত্তরে মান্ডু, জম্মুর মান্ডু, আর নর্থে সরি মান্ডু হচ্ছে নর্থে, নর্থের মান্ডু, আর এদিকে সাউথের দাইমাবাদ গুজরাটের এই এরিয়ার হচ্ছে ওর মানে বিস্তৃত। মানে যদি আমি এইভাবে একটা নর্থ সাউথ করে আঁকি, তো এইটা হচ্ছে নর্থ, তো নর্থে এটা হচ্ছে মান্ডু, সাউথে হচ্ছে দাইমাবাদ, ইস্ট হচ্ছে আলমগীরপুর, আর ওয়েস্ট হচ্ছে সুতকেগেন্দর। তো এই হচ্ছে ওর বিস্তৃতি। তো এখানে একটা জিনিস হচ্ছে যে এই ফেজে তারা যে লিপিতে অনেক কিছু লিখে গেছে, সেগুলো এখনও আমরা পড়ে উঠতে পারিনি, সেগুলো বুঝে উঠতে পারিনি, আর সেই জন্য এটাকে বলে প্রোটো হিস্ট্রি। আর এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স সিভিলাইজেশন। এবার এর ইম্পর্টেন্ট যে লোকেশনগুলো সেগুলো হচ্ছে মেনলি কোথায় কোথায়, হরপ্পা যেখানে প্রথম আবিষ্কার হয়, মোহেঞ্জোদারো খুব গুরুত্বপূর্ণ, চানুরদারো ইম্পর্টেন্ট, লোথাল ইম্পর্টেন্ট, কালীবঙ্গাল ইম্পর্টেন্ট, কোটজিল ইম্পর্টেন্ট, রাখিগড়ি খুব ইম্পর্টেন্ট, ধোলাবিরা খুব ইম্পর্টেন্ট, সোতকা গেন্দুরও ইম্পর্টেন্ট, সুরকুটোটা খুব ইম্পর্টেন্ট, আলমগীরপুর খুব ইম্পর্টেন্ট, দাইমাবাদ, রোপার এগুলো খুব ইম্পর্টেন্ট। এই সাইটগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অপশানে থাকে। এবার ডিসকভারি অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে ডিসকভারিতে এখানে যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ, স্যার জন হারবার্ট মার্শাল। তো স্যার জন হারবার্ট মার্শাল সমগ্র প্রজেক্ট যেটা চলছিল তার প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। তিনি সমস্ত প্রজেক্টটাকে নিজে কন্ট্রোল করছিলেন। আর এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হিস্ট্রিয়ান তারা ডিসকভার করছিল, যেমন হরপ্পাতে ডিসকভার করে দয়ারাম সাহানি 1921-এ। এটা হচ্ছে মন্টগোমেরি, পাঞ্জাব, পাকিস্তান, ওই এলাকার মধ্যে পড়ছে। মোহেঞ্জোদারো করছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922-তে পাকিস্তানের সিন্ধে। কালীবাঙ্গান করছে অমলানন্দ ঘোষ এখানে রাজস্থানে, ওই এরিয়াতে। তো এই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন হিস্ট্রিয়ান তারা ডিসকভার করছে। আর এই সমস্ত এটার যে প্রজেক্ট ডিরেক্টর ছিলেন তিনি হচ্ছেন এই ব্যক্তি, স্যার জন হারবার্ট মার্শাল। এবার ইনি হচ্ছেন আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যিনি মোহেঞ্জোদারো আবিষ্কার করেন। ইনি হচ্ছেন জন মার্শাল, ইনি হচ্ছেন ম্যাকে, যিনি ওই থিওরিটা দিয়েছিলেন যে সুমেরুরা এখানে সিভিলাইজেশন বানাচ্ছে। এবার ফিচার্স অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন একবার ভালো করে দেখো এদের সিভিলাইজেশনটা। তখনকার দিনে আজ থেকে 5000 বছর আগে এইরকম একটা সিভিলাইজেশন বানানো মানে ছোটোখাটো ব্যাপার নয়, অনেক বড় ব্যাপার। আজ থেকে 5000 বছর আগে এরকম একটা সিভিলাইজেশন, এরকম প্ল্যান, এরকম টেকনোলজি ব্যবহার করে যে বানানো, যে মানুষরা গুহাতে থাকতো, যে মানুষরা পাথর নিয়ে খেলা করতো, যে মানুষরা পাথরে অস্ত্র বানাতো, তারা এরকম একটা সিভিলাইজেশন বানাচ্ছে। এটা একটা মিস্ট্রি, মানে ওয়ার্ল্ড হিস্ট্রিতে একটা মিস্ট্রি, যে কীভাবে এটা হলো কেউ জানে না। তো এখানে কি দেখা যাচ্ছে, কি ফিচার্স দেখা যাচ্ছে, যে ডিস্টিংটিভ টাউন প্ল্যান, একটা খুব সুন্দর পরিকল্পনা করে বানানো একটা টাউন। তার পাওয়া যাচ্ছে আরবান সোসাইটি, ইউনিফর্মিটি ইন কনস্ট্রাকশন সিটিজ, মানে সমস্ত জায়গায় একই ধাঁচে একই প্ল্যান ব্যবহার করে এটা করা হয়েছে, ইউনিফর্মিটি আছে কনস্ট্রাকশনের মধ্যে। বেটার ম্যানেজমেন্ট ড্রেনেজ, এদের সব থেকে উন্নত হচ্ছে ড্রেনেজ সিস্টেম, যেটা আমাদের এখনকার দিনেও আমাদের ড্রেনেজ সিস্টেম অত উন্নত নয়, ওই সময় ড্রেনেজ সিস্টেম যেরকম উন্নত ছিল। তো ম্যানহোলস ওয়ার বিল্ড টু ক্লিন মেন ড্রেন, মানে ওদের ম্যানহোলের সঙ্গে সাব যে ড্রেনগুলো এত সুন্দরভাবে কানেক্ট করা থাকতো, যাতে কোনো রকমভাবে কোনো দুর্গন্ধ না হয় বা কোনো জায়গায় লিক না করে, এত সুন্দরভাবে করেছিল। তো সিঙ্গেল টু মাল্টি স্টোরি হাউসেস, মানে একটা এতে
একটা করে বা অনেকগুলো বাড়ি একসঙ্গে এমনভাবে ওদের বাড়িগুলো যেভাবে থাকতো, মনে করুন এটা মেন রোড, এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে। এটা হচ্ছে চৌমাথা। তো এইখানটাতে বাড়ি থাকতো অনেকগুলো বাড়ি, এইখানটাতে বাড়ি থাকতো অনেকগুলো বাড়ি, এইখানটাতে বাড়ি থাকতো অনেকগুলো বাড়ি, এইখানটাতে বাড়ি থাকতো অনেকগুলো বাড়ি। এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। ঠিক এরকমভাবে থাকতো এগুলো। তো এইরকমভাবে প্ল্যান করে তারা মাল্টি স্টোরেড হাউস বানাতো। ইউজড বেকড ব্রিক মানে তারা ইঁটে পোড়া, মানে পোড়া ইঁট ব্যবহার করতো, যেটা সুমেরু বা ওখানে যে ইঁটগুলো ব্যবহার করতো সেটা রোদে পোড়া, রোদে শুকানো। কিন্তু এখানে পোড়া ইঁটের ব্যবহার করাটা মানে এটা একটা অনেক বড় লেভেলের ডিসকভারি যে পোড়া ইঁটের ব্যবহার করতো তারা। তাছাড়া কনস্ট্রাকশন অফ রোডস ইন গ্রিড প্যাটার্ন, এই যে প্যাটার্নটা বললাম এই প্যাটার্নটার নাম হচ্ছে গ্রিড প্যাটার্ন। এরকম এরকম প্যাটার্ন চারটে এক জায়গায় মিলছে, তো এই প্যাটার্নটাকে বলে গ্রিড প্যাটার্ন। তো এই গ্রিড প্যাটার্নে তারা রোড নির্মাণ করতো। তাছাড়া তাছাড়া তারা সিলের ব্যবহার করতো, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প। তাছাড়া স্ট্যান্ডার্ড ওয়েটের জন্য স্ট্যান্ডার্ড একটা মানদণ্ড ব্যবহার করতো। হ্যাঁ, তারা স্ক্রিপ্ট ব্যবহার মানে স্ক্রিপ্ট লিপি লেখা শুরু করে দিয়েছে ফার্স্ট টাইম, কিন্তু আমরা এখনও বুঝে উঠতে পারিনি, কিন্তু লেখা শুরু করে দিয়েছে। তো ফিচার্স অফ ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন আর কি আছে, নলেজ অফ মেটাল কাস্টিং মানে তারা ধাতুকে গলিয়ে কোনো কিছু দিয়ে করা, সেই নলেজ তারা পেয়ে গেছে মেটাল কাস্টিংয়ে। তারা ওয়েক্সের ব্যবহার, তারা মোমের ব্যবহার তারা শিখে গেছে। ব্রোঞ্জের এর মধ্যে ধাতু দিয়ে যে মূর্তিগুলো বানাচ্ছে, যে মোমগুলি তার ব্যবহার তারা শিখে গেছে। লোথাল চানহদ্রুতে অলরেডি বিড মেকিং ফ্যাক্টরি, বিড মানে হচ্ছে যে পুঁথির মালাগুলো হয়, পুঁথির যে মালা হয় সেই মালার যে ফ্যাক্টরি সেটা লোথাল আর চানহদ্রুতে পাওয়া গিয়েছে। এরকম ব্ল্যাক রেড পটারি, বিভিন্ন ধরনের যে কালো লাল রঙের যে মাটির পাত্রগুলা সেগুলা খুব ভালোভাবে বানাতে শিখে গেছে। ভাস্ট কালচার ডাইভার্সিটি মিন্স বিভিন্ন রকমের কালচার, মানে এক এক জায়গাতে মহেঞ্জোদারোতে, হরপ্পাতে, লোথালে এক এক জায়গাতে এক এক রকম কালচার দেখা যাচ্ছে। তো এইরকম একটা বিভিন্ন ডাইভার্সিটি দেখা গেছে। তো আর মেনলি সুতকাগেন্দর পোর্ট, মানে এগুলো সমুদ্রের কাছের এলাকাতে, তো এগুলো হচ্ছে পোর্ট এরিয়া। সুতকাগেন্দর, হ্যাঁ, সুরকোটোডা, লোথাল এগুলো মেন হচ্ছে পোর্ট এরিয়া। তো পরীক্ষা অপশনে থাকে যে এদের মধ্যে কোনটা পোর্ট ছিল, তো এগুলো ছিল মেন পোর্ট ছিল। তাছাড়া ধোলাভিরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা ধোলাভিরা একমাত্র একটা জায়গা যেখানকার পুরো শহরটাকে ৩টে পার্টে ভাগ করা আছে ধোলাভিরাতে। ৩টে পার্টে। কীভাবে সেটা আমি পরের এটা দেখাচ্ছি। তাদের সিস্টেমটা কীভাবে ছিল, ওই সময় কী কী ধাতু পাওয়া যেত: রূপো, সিলভার, গোল্ড, কপার, টিন, ব্রোঞ্জ, বাট নট আয়রন। এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখা, যে ওই সময় তখনও লোহা আবিষ্কার হয়নি গো, কিন্তু তখন সোনা, টিন, তামা, হ্যাঁ, রূপো এগুলো সব পাওয়া গেছে। এরপরে আসি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসে, যে এই যে হরপ্পা সিভিলাইজেশনটা যদি ওপর থেকে দেখা হয়, যখন হিস্ট্রিয়ানরা উপর থেকে দেখছে তখন চমকে গেছে হিস্ট্রিয়ানরা এর ডিজাইন দেখে। কীরকম, এইখানে যে জায়গাটা দেখছো, তো এইখানটাকে বলা হয়, এই যে টোটাল এটাকে, তো এইটাকে বলা হয় সিটাডেল। এইটা আপার সিটাডেল। তো এখানে থাকতো হচ্ছে রাজা মহারাজা বা খুব উচ্চ বড় যা রুলিং ক্লাস, যারা রুল করবে, শাসন করবে, তারা থাকতো এই জায়গাটাতে। এটা ছিল উঁচু জায়গা। আর এইটাকে বলা হতো লোয়ার টাউন। তো লোয়ার টাউন এরিয়া, তো লোয়ার টাউন এরিয়াতে রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে কমন পিপল থাকতো। আর এইটা হচ্ছে তার পাশে সারাউন্ডিং কোনো একটা নদী। তো এটা হচ্ছে মহেঞ্জোদারোতে সবথেকে ভালোভাবে পাওয়া যায় সিটাডেল। আর এটা হচ্ছে সিটাডেল মানে হচ্ছে যেখানে রুলিং ক্লাস থাকে, যারা শাসন করে, শাসনবর্গ, তারা হচ্ছে সিটাডেলে থাকে। আর লোয়ার টাউনে থাকতো রেসিডেন্সিয়াল এরিয়া কমন পিপল। আর রোড থাকতো এরকম গ্রিড প্যাটার্নে। এই যে ভালো করে দেখো, যদি দেখো এইরকম একটা গ্রিড প্যাটার্ন পাওয়া যাচ্ছে এখানে, এরকমভাবে চারটে একসঙ্গে মিশছে। তো রোড থাকতো গ্রিড প্যাটার্নে। এদের ড্রেনেজ সিস্টেম ছিল সব থেকে ডেভেলপ ড্রেনেজ সিস্টেম। গ্রেট বাথ, গ্রেনারি, এগুলো সব ছবি আমি দেখাচ্ছি এখনই, একদম রিয়েল ছবি। যে যেখানে যে স্নানাগার পাওয়া গেছে, শস্য রাখার যে জায়গা পাওয়া গেছে, এগুলো খুবই মানে মেন অ্যাট্রাকশন এই সভ্যতার। তো এই সভ্যতার যে এই যে ঘর বাড়িগুলো করা হয়েছে এখানে, তো এইগুলা খুব সুন্দর একটা প্ল্যান করে একটা টাউন প্ল্যান করা হয়েছে। ইউনিফর্মিটি আছে, মানে
সব জায়গাতে যে ধাঁচ ব্যবহার করা হয়েছে, যে ছাঁচ ব্যবহার করা হয়েছে, যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সে একটাই ইউনিফর্মভাবে। ব্রেক অ্যান্ড মাড ব্রিক, মাটির যে পোড়ামাটির যে ইট ব্যবহার করা হয়েছে, ধোলাভিরাতে 3 পার্টে যে দেখা গেছে, যেগুলো আমি বললাম। তো তারপরে এইখানে হরপ্পা মহেঞ্জোদারো থেকে 500 কিলোমিটার দূরে, মানে তাদের যে নিউক্লিয়ার সিটি, মানে মনে করো যে এইখানটা ইন্ডাস ইন্ডাস রিভার, তার এইখানে হরপ্পা সিভিলাইজেশন, বা আর এইখানে মহেঞ্জোদারো সিভিলাইজেশন, মহেঞ্জোদারো, এখানে লোথাল। তো এখানে বলতে চাই যে হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো দুটোর মধ্যে জাস্ট 500 কিলোমিটার দূরে আছে, কিন্তু ওই একই ধরনের কালচার এখানেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। তো একটা বিরাট বিস্তৃত এরিয়া জুড়ে এই সভ্যতাটাকে পুরো দেখা যায়, বা এই সভ্যতাটা গড়ে ওঠে। এখন আমরা হরপ্পার যদি এক্সাক্ট লোকেশনটা দেখি, যে হরপ্পার লোকেশনটা কোথায় ছিল, এক্সাক্ট হরপ্পার লোকেশনটা কোন জায়গাতে ছিল। তো হরপ্পার লোকেশনটা যেখানে ছিল সেটা হচ্ছে, এটা পাঞ্জাব প্রভিন্সের মধ্যে আসে, আর এটা মেনলি রাবি নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে ওঠে। রাবি নদী হচ্ছে সিন্ধু নদীর একটি উপনদী, তার সারাউন্ডিং এরিয়া জুড়ে এই সভ্যতাটা গড়ে ওঠে। তো এখানে এটা খুব গুরুত্বপূর্ণ যে 1921-এ ঐতিহাসিক দয়ারাম সাহানি তিনি এটাকে ডিসকভার করেন, মানে খনন করেন, এক্সকাভেট করেন, খনন কার্য চালিয়ে তিনি এটাকে বার করেন। আর এখান থেকে মূল যে জিনিসগুলো পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট হরপ্পার জন্য, পটারি পাওয়া যায়, চার্ট ব্লেড পাওয়া যায়, কপার ব্রোঞ্জের অনেক জিনিসপত্র পাওয়া যায়, টেরাকোটা ফিগার পাওয়া যায়, সিল পাওয়া যায়, হ্যাঁ, ওজন করার জন্য পাওয়া যায়। এখানে 6 গ্রেনারিজ, মানে শস্য রাখার জন্য 6টা শস্য ভাণ্ডার পাওয়া যায়, হ্যাঁ, ব্রিক প্ল্যাটফর্ম পাওয়া যায়। এগুলো সব হরপ্পার মেন বৈশিষ্ট্য। মহেঞ্জোদারোর ক্ষেত্রে কী বৈশিষ্ট্য, আমি ছবিগুলো দেখাবো, যে ছবিগুলোতে আমি দেখাবো ওই গ্রেনারি, গ্রেট বাথ, এগুলো আমি ছবি দেখাবো, একদম রিয়েল ছবি দেখাবো। তো মহেঞ্জোদারো দিকে আছে, মহেঞ্জোদারো হচ্ছে একটা যিনি মাথায় পরীক্ষায় অনেকবার এসেছে, মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মোল্ড অফ ডেড, অর্থাৎ মৃত্যুর স্তূপ বলে মহেঞ্জোদারোকে। তো মহেঞ্জোদারো ইজ দ্য বেস্ট নোন সাইট ইন ইন্ডাস। ইট ইজ লোকেটেড সিন্ধ, পাকিস্তান, মানে পাকিস্তানের সিন্ধ প্রভিশনে এটা লোকেশনটা হচ্ছে ওই জায়গাতে। তো মহেঞ্জোদারোতে মেন যে জিনিসগুলো ছিল, বলে যে মহেঞ্জোদারোতে জলের লেভেল অনেকটা উঁচুতে ছিল, আর মোস্ট অফ দ্য সাইট রিমেন আনএক্সকেভেটেড, মানে এখনও অনেকটা জায়গা যেটা হচ্ছে ঠিকমতো খনন করা যায়নি, কারণ অনেকগুলো জলে ডুবে আছে অনেকটা পার্ট। তো এটা অনেকটা পুরনো। আর এইখানে যে এদের যে সিটাডেল পাওয়া গেছে, তার এটা মনে রাখার দরকার নেই হাইট লেন্থগুলো। তো মহেঞ্জোদারোতে যে গ্রেট বাথ পাওয়া যায়, যেখানটা গ্রেট বাথ পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 11.88 মিটার থেকে, ওয়েথ হচ্ছে 7.1, ডেপথ 2.042, এতটা। এটা ছিল সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, এটা খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। আর রুমগুলো এমনভাবে বিল্ড করা ছিল যেটা হচ্ছে যে বাথের সঙ্গে অ্যাটাচ ছিল, যাতে জামা কাপড় মানে চেঞ্জ করতে পারে, এমনভাবে অ্যাটাচ ছিল। তো ভাবো, যারা নর্ডিক লাইফ লিড করছিল, যারা পাথর নিয়ে একটা অস্ত্র বানাচ্ছিল, তারা এমন উন্নত একটা জিনিস বানায় যে একটা সুইমিং পুলের মতো একটা স্নানাগার বানায়, যার সঙ্গে অ্যাটাচ রুম থাকে যেখানে জামা কাপড় চেঞ্জ করবে। তো এখানে একটা জিনিস বলেছে যে মেবি রিলিজিয়াস প্লেস অর রিলিজিয়াস রিচুয়াল পারফর্ম হেয়ার। এই ছবিতে দেখেই বোঝা যাচ্ছে হয়তো এই গ্রেট বাথে সেখানে কোনো হয়তো রিলিজিয়াস কোনো কিছু প্র্যাকটিস করা হতো। এইটা হচ্ছে অরিজিনাল ছবিটা মহেঞ্জোদারো গ্রেট বাথের। এই যে মানে বিভিন্ন রকম ভাগ করা আছে, এই যে জায়গাগুলো দেখছি, এইগুলোতে সব ঘর থাকতো, ছোট ছোট জামা কাপড় চেঞ্জ করার জন্য। আর এইটা ছিল ওই গ্রেট বাথ, বড় স্নানাগার, যেটা সুইমিং পুলের মতো, একদম সুইমিং পুলের ডিজাইনে এটাকে বানানো। এইটা হচ্ছে মহেঞ্জোদারোর ওই
গ্রেনারি মানে শস্য ভাণ্ডার। এইরকম জায়গায় বড় বড় করে সব জিনিসভাবে এমনভাবে স্টোর করা থাকতো যে সেখানে শস্যগুলাকে এক্সেস শস্য যেটা বেঁচে থাকতো সেগুলোকে এখানে জমা করে রাখতো। তো এইভাবে পরপর তারা এই যে গ্রেনারির মাধ্যমে ফসলগুলোকে একবারে কী বলবো গুছিয়ে রেখে দিত, যে পরে কোথাও যদি ট্রান্সপোর্ট করতে হয় তাহলে করবে। তো এখানে যা পাওয়া যায় টল বিল্ডিং নিয়ার গ্রেট বাঁধের কাছে বড় বড় বিল্ডিং পাওয়া যায়। রেসিডেন্স মানে দেখে মনে হয় যে কোনো রেসিডেন্সের ইয়ে ছিল বা কোনো অফিস এরিয়া ছিল এরকম। গ্রেনারিতে বললাম বিগেস্ট আর্কিটেকচার, গ্রেনারিটা হলো একটা অনেক বড় লেভেলের আর্কিটেকচার এটা সেই সময়কার মহেঞ্জোদারো এলাকাতে যেটা পাওয়া যায়। পুরো গ্রেনাইট ডিভাইডেড ইন্টু ২৭টা রুমে ডিভাইডেড ছিল সমগ্র গ্রেনাইটে। তো হরপ্পাতেও এরকম গ্রেনাইট পাওয়া যায়, কিন্তু হরপ্পাতে এটা মেনলি ৬টা ভাগে ভাগ ছিল, কিন্তু এখানে সবথেকে ভালো এবং বড় আর অনেকগুলো পাওয়া যায় সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে। তো এখন যদি আমরা কিছু ইনফরমেশন মানে যা পড়লাম সেখান থেকে যদি কিছু ইনফরমেশনকে যদি সামারাইজ করি, তাহলে ধোলাভিরা যে এরিয়া, সেই ধোলাভিরা এরিয়াতে মানে ৩টে সিটাডেল পাওয়া যায় ধোলাভিরা এরিয়াতে। সুতকাগেন্দ্র, লোথাল, বালাকোট এই সমস্ত জায়গাতে পোর্ট টাউন পাওয়া যায়। হ্যাঁ, এই যে সুরকোটোটা যেখানে ঘোড়ার অস্তিত্ব পাওয়া যায়, ঘোড়ার হাড় পাওয়া গেছে, যে ঘোড়া কোথায় অস্তিত্ব কোথায় পাওয়া যায় সেটা সুরকোটোটা। কালীবঙ্গান এরিয়াতে কী পাওয়া যায়? প্লাউড ফিল্ড, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্লাউ ফিল্ড মানে যে লাঙলের অস্তিত্ব পাওয়া যায় কালীবঙ্গানে। বোন অফ ক্যামেল, উটের হাড় পাওয়া যায় ওই কালীবঙ্গানে। সার্কুলার রেক্ট্যাঙ্গুলার গ্রেভ, কবর যে পাওয়া যায় কালীবঙ্গানে। হ্যাঁ, তো এই সমস্ত কিন্তু কালীবঙ্গানে বেকেড ইট মানে ওই পোড়া ইট আর ড্রেনেজ সিস্টেম কালীবঙ্গানে পাওয়া যায় না। লোথাল হচ্ছে ৬টা সেকশনে ভাগ করা সিটি। লোথাল মেনলি ডকইয়ার্ড মানে ডকইয়ার্ড হচ্ছে ও পোর্ট এরিয়ার মধ্যে থাকতো। তো ওখানে পোর্ট এরিয়ার মধ্যে থাকতো জাহাজ বা ছোটোখাটো কিছু এরকম কিছু ওইখানে পোর্ট এরিয়ার মধ্যে, ডক এরিয়ার মধ্যে ওকে লোথালের ওই জায়গাতে জাহাজগুলো হয়তো রাখা থাকতো, মানে যে ট্রান্সপোর্টের জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হতো জলপথে। তো লোথাল, রংপুর, রংপুরে পাওয়া যায় মেনলি রাইস হাস্ক, ধানের যে এটা পাওয়া যায় এটা লোথালে। তো এটা ব্রিক হাউস, এই যে ইটের এগুলো পাওয়া যায়, এগুলো যে ইট, এই যে বেকড ইট মানে অর্থাৎ পোড়া ইট যে পাওয়া যায়, সেই পোড়া ইট এক হরপ্পা সভ্যতার একটা বহুত বড় আশ্চর্য আবিষ্কার। এবার তাদের ইকোনমি কীভাবে চলতো? গোল্ড কোথা থেকে পাওয়া যেত? গোল্ডের ওদের সোর্স ছিল আফগানিস্তান, খুব ইম্পর্টেন্ট। ইরান, কোলার, এই সমস্ত জায়গাগুলো। কোলার গোল্ড ফিল্ড তো খুব ইম্পর্টেন্ট। কেজিএফ ফিল্ম তো একে নিয়েই বানিয়েছে, কোলার গোল্ড ফিল্ড। আফগানিস্তান, ইরান, কোলার গোল্ড ফিল্ড। কপার খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। কপারের সোর্স ছিল খেতড়ি, রাজস্থানের খেতড়ি আর বালুচিস্তান। এটা পরীক্ষায় অনেকবার এসেছে, রাজস্থানের খেতড়ি আর বালুচিস্তান এই ছিল কপারের সোর্স। টিনের সোর্স ছিল আফগানিস্তান, ইরান। ল্যাপিস লেজুলি এক ধরনের এক ধরনের পাথর, ব্রাইট কালার পাথর, যেটা গলায় মালা হিসেবে ব্যবহার করতো, সেটা আজকের আফগানিস্তানের। হ্যাঁ, এখান থেকে। কিন্তু আমার মতে এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কপার, খেতড়ি, এটা পরীক্ষায় অনেকবার এসেছে, রাজস্থানের খেতড়ি। এরপর এক নজরে যদি আমরা দেখে নিই যে কোন নদীর তীরে মানে কোন সভ্যতা গড়ে উঠেছিল, সেটা হচ্ছে মোহেনজোদারো, ইন্দাস নদী, হরপ্পা, রাবি নদী। তার মধ্যে লোথাল ইম্পর্টেন্ট, লোথাল হচ্ছে ভোগাবা। তারপরে তাপ্তি নদী হচ্ছে মালভান, এটা ইম্পর্টেন্ট। চানুদ্র ইম্পর্টেন্ট, সুতকেগেন্দর ইম্পর্টেন্ট, সুতকাগেন্দর ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা হচ্ছে বানোয়ালি, কালীবঙ্গাল ইম্পর্টেন্ট। কালীবঙ্গাল হচ্ছে ঘগ্গরে, কালীবঙ্গাল খুব ইম্পর্টেন্ট। মেনলি ইন্দাস রিভার, রাভি, ঘগ্গর আর তাপ্তি, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এই সমস্ত জায়গাতে নদীর তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল। তাছাড়া তাদের ইকোনমি কেমন ছিল, মানে তাদের ইকোনমি মানে তারা লেনদেন কীভাবে করতো, তারা অন্যান্য এদের সঙ্গে লেনদেন কীভাবে করতো? তারা লেনদেন করতো মেনলি বাটার সিস্টেম। বাটার সিস্টেম কি? বাটার সিস্টেম একটা ইকোনমিক টার্ম, মানে
বাংলায় যদি বলে একে বলে বিনিময় প্রথা, মানে তারা কিছু দিচ্ছে কিছুর বিনিময়ে, মানে মনে করো কারোর কাছে আম আছে, সে আম দিচ্ছে, তার বিনিময়ে জাম নিচ্ছে। কেউ লিচু আছে, লিচু দিচ্ছে, তার বিনিময়ে আম নিচ্ছে। তো বিনিময় প্রথা, তো বিনিময় প্রথা ছিল বাটার। তো নো কারেন্সি, অনলি বাটার সিস্টেম, এরকম ছিল। এরকম একটা ছিল। তারপরে যখন মেসোপটেমিয়া বা এদের সঙ্গে ট্রেড করতে থাকে, তখন তারা মেটাল বা গোল্ড এই সমস্ত জিনিস দিয়ে তারা ট্রেড করতে থাকে। তো মেনলি এদের সময় বাটার সিস্টেম ছিল, অর্থাৎ বিনিময় প্রথা। এবার সোশ্যাল লাইফ তাদের কেমন ছিল? সোশ্যাল লাইফ তাদের ছিল হচ্ছে যে স্কাল্পচার অ্যান্ড সিল আর সোর্স অফ শেড সাম লাইট অন সোশ্যাল লাইফ, মানে ওদের যে মূর্তি আর ওই সমস্ত জিনিসগুলো দেখে আমরা কিছুটা ধারণা করতে পারি যে তাদের সোশ্যাল লাইফ কীরকম ছিল। তো এই যে বলেছিলাম, সোসাইটি তাদের দুভাগে ভাগ ছিল, একটা সিটাডেল, একটা লোয়ার টাউন। সিটাডেলে রুলার শ্রেণীর লোকেরা বাস করতো, আর নিচে লোয়ার শ্রেণীর লোকেরা বাস করতো। মানে ওখানে আপার শ্রেণী, এখানে লোয়ার শ্রেণী। তো এটা থেকে বোঝা যায় যে তাদের সমাজ ব্যবস্থার মধ্যে একটা ভাগ ছিল, একটা বন্টন ছিল, এই জিনিসটা। আর এই জিনিসটাকে মানে তাদের সমাজে যেটা যেটা ছিল ইগালিটেরিয়ান সোসাইটি। ইগালিটেরিয়ান সোসাইটি মানে হচ্ছে যে, মানে যেখানে সবাইকে সমানভাবে না দেখা, সবাই সমান নয়, মানে সোসাইটি ইকুয়াল নয়। যখন সোসাইটি ইকুয়াল নয়, তখন সেই সোসাইটিকে বলে ইগালিটেরিয়ান সোসাইটি। তো ওদের মধ্যে একটা ইগালিটেরিয়ান সোসাইটি ছাপ দেখা যায়। তাছাড়া তারা যে মূর্তি এই সমস্ত জিনিসগুলো দেখে একটা আইডিয়া করা যায় যে তারা মূর্তি পূজা করতো, কিন্তু মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি গো। তো নো সাইন অফ জেন্ডার ডিসক্রিমিনেশন, মানে যে পুরুষ আর স্ত্রী জাতির মধ্যে যে একটা ভেদাভেদ, সেই রকমের কোনো নিদর্শন বা প্রমাণপত্র এখন সেভাবে পাওয়া যায়নি। তারপরে পিপল বিলিভ ইন ওয়ার্ল্ডলি লাইফ মোর দ্যান স্পিরিচুয়াল লাইফ, মানে স্পিরিচুয়াল লাইফের থেকে তারা বেশি বিশ্বাস করতো যে ধরো কোনো মূর্তি পূজা, যেমন আদি শিব বা পশুপতি শিব এরকমের যে এগুলো পাওয়া গেছে, তো সেই সমস্ত জিনিসগুলোতে তারা বেশি বিশ্বাস করতো। পিওর রিলিজিয়াস না হলেও তারা ওইগুলোতে বেশি বিশ্বাস করতো। তারপর তাদের ফুড হ্যাবিট ভেজিটেরিয়ান ছিল। হুইট, ইন্ডাস ভ্যালি কী বলে, ফুড হ্যাবিট হ্যাজ রিজিনাল ভেরিয়েশন লাইক হুইট, মানে রিজন টু রিজন ফুড হ্যাবিট ডিপেন্ড করতো। যেমন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে হুইট বেশি ব্যবহার হতো, হুইট। আর রাজস্থানের ওই দিকটাতে মিলেট মানে হচ্ছে জোয়ার বাজরা রাগি, এই সমস্ত জিনিসগুলো বেশি ব্যবহার হতো। ধোলাবিরাতে যে সব থেকে বড়ো যে ইনস্ক্রিপশন পাওয়া যায়, মানে ইনস্ক্রিপশন মানে সাইনবোর্ড যদি বলে কোথাও পাওয়া যায়, তো সেটা হচ্ছে ধোলাবিরাতে। তো ধোলাবিরাতে যে সাইনবোর্ড পাওয়া যায়, এই হচ্ছে এগুলো পড়ে এখনও উদ্ধার করা যায়নি। এইগুলো পড়ে উদ্ধার করতে পারলে তাহলে আরও ডিটেল জানা যাবে যে অ্যাকচুয়াল কী হয়েছিল। ক্রাফট টেকনোলজির মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই দেখুন, এই কত সুন্দর হ্যান্ডিক্রাফট বানিয়েছে, এই জিনিসগুলো পাওয়া যায়। তাদের আর্ট সম্পর্কে আইডিয়া চলে এসেছিলো। ডান্সিং ডান্সিং গার্ল পাওয়া যায়, একটা মূর্তি আছে যে ডান্সিং গার্ল, যেমন হচ্ছে এইটার কথা বলা হয়েছে ডান্সিং গার্ল, এই মূর্তিটা পাওয়া যায় ডান্সিং গার্ল। এটা পাওয়া যায় হচ্ছে মোহনজোদারোতে। তো পরীক্ষা আছে ডান্সিং গার্ল কোথায় পাওয়া যায়, তো এটা হচ্ছে মোহনজোদারোতে পাওয়া যায় ডান্সিং গার্ল। তাছাড়া যে ওই যে বলছিলাম যে ব্রোঞ্জ, কপারের আর ওয়েক্স টেকনোলজি, মানে মোম দিয়ে যে কপারের যে মূর্তি বানানো বা ব্রোঞ্জের যে মূর্তি বানানো, তো এই ধরনের টেকনোলজিগুলো ওখানে সেই সময়তে পাওয়া যায়। টেরাকোটা পটারি, এই যে টেরাকোটা, এইটা টেরাকোটা, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। টাউন প্ল্যানার, হ্যাঁ, তাছাড়া নাইফ, চাকু পাওয়া যায়, কুড়ুল পাওয়া যায়, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। আর এই জিনিসগুলো পড়ে এখনও উদ্ধার করা যায়নি। কী বলতে চাইছে এই লিপিতে, কী বলতে চাইছে পড়ে উদ্ধার করা যায়নি। তবে এতটুকু বোঝা গেছে যে এই লিপিগুলা যে পদ্ধতি লেখা সেটা হচ্ছে বোস্টোফেডন হচ্ছে, মানে লিপিগুলো যদি পড়া শুরু করা হয় তাহলে ডান দিক থেকে বাঁ দিকে পড়ে, আবার বাঁ দিক থেকে ডান দিক, আবার ডান দিক থেকে বাঁ দিক পড়ে, আবার বাঁ দিক থেকে ডান দিক, তো এইভাবে পড়তে হয়। তো এটাকে বলে বোস্টোফেডন টাইপের লিপি। এই তারপরে এগুলো হচ্ছে এই যে হরপ্পার গ্রেনারি, তখন আমরা মোহেনজোদারো গ্রেনারি দেখলাম, এটা হরপ্পার গ্রেনারি। তো হরপ্পার গ্রেনারি মেনলি হচ্ছে ইট সিমস দ্যাট টাইপ অফ পলিটিক্যাল কন্ট্রোল আর ট্যাক্স কালেকশন, হতে পারে যে ট্যাক্স
মানে শস্য ট্যাক্স হিসেবে দিতে হতো, যে প্রচুর শস্য হয়েছে তোমাকে ট্যাক্স হিসেবে দিতে হবে, সেগুলো স্টোর করে এই সমস্ত জায়গায় রাখতে গ্রানারিতে। এটা হচ্ছে হরপ্পাতে পাওয়া যায়। মাইট বি ফর মার্কেট স্টোরেজ, পরবর্তী বড় মার্কেটের জন্য তারা এইভাবে স্টোর করে রেখে দিচ্ছে। এইটা হচ্ছে ধোলাভিরার ওয়াটার ট্যাঙ্ক, তখনকার দিনে বানানো টেকনোলজি। ওয়াটার সাপ্লাই, এই ড্রেনেজ, ওয়াটার চ্যানেল, ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ, তো এত সুন্দর তখনকার দিনে। আজ থেকে 5000 বছর আগে এরকম টেকনোলজি। তাদের চাষবাস কী ছিল? ওই সময় চাষবাস মেনলি ছিল ওদের অ্যালুভিয়াল সয়েল, অর্থাৎ দোআঁশ মাটি। সাফিসিয়েন্ট রেনফল শুরু হয়ে গেছিলো, তাই সেই সময় টিলেজ, কালীবঙ্গালে প্রথম চাষবাস শুরু হয়, কালীবঙ্গাল। তারপর অক্স দিয়ে বলদ দিয়ে টেনে চাষ শুরু হয়। ক্রপ কী পাওয়া যায়? সবথেকে বেশি ইম্পর্টেন্ট হুইট পাওয়া যায়, বার্লি পাওয়া যায়, সিসেম অর্থাৎ তিল পাওয়া যায়, মাস্টার্ড পাওয়া যায়, রাইস পাওয়া যায় লোথালে, কটন পাওয়া যায়, রাগি, ডেট মানে খেজুর পাওয়া যায়, মটর পাওয়া যায়। তো এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। তো এগুলো অপশন আকারে থাকে, এলিমিনেট করতে দেয় বা এইভাবে লিখতে দেয়। তো এই জিনিসগুলো ওখানে পাওয়া যায়। তাছাড়া ডোমেস্টিকেশনে যেটা বলেছিলাম, অ্যানিমেল যেগুলোকে ডোমেস্টিকেটেড করেছিল হরপ্পা সিভিলাইজেশন, সেটা হচ্ছে শিপ, গোট, পিগ, অক্স, হাম্প বুল, ডগ, ক্যাট, বাফেলো, এলিফেন্ট, এগুলো। এর বাইরে কিছু নয়। শিপ, গোট, পিগ, অক্স, হাম্প বুল, ডগ, ক্যাট, বাফেলো, এলিফেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। হর্সের যেটা বলেছিলাম, যে হর্সের এভিডেন্স পাওয়া গেছে সেটা হচ্ছে সুরকোটোটাতে। সিল, এই যে সিলটা পাওয়া গেছে, সিল, এটা মোহেনজোদারো সিল। তো মোহেনজোদারোর এই সিল, এরকম 2000-এর বেশি সিল পাওয়া গেছে, কিন্তু এই সিলে যে কী লেখা আছে এখনও আজও পড়ে কেউ উদ্ধার করতে পারেনি। এর অর্থ যেদিন ডিসকভার হবে সেদিন এই সভ্যতা সম্পর্কে হয়তো আরও অনেক কিছু জানা যাবে। তো এই সিল পাওয়া যায় মোহেনজোদারোতে, এরকম সিল। আয়রন ওয়াজ আননোন, তখনও পর্যন্ত তারা লোহার ব্যবহার জানতো না, লোহাকে তারা আবিষ্কারই করেনি। তো ট্রেডের জন্য এই সিল ব্যবহার করা হতো। যখন মেসোপটেমিয়াতে গিয়ে এরকম সিল পাওয়া গেছে, তার মানে ট্রেড চলতো, তাই তারা এখান থেকে এই সিল এরকম ওখানে পাঠাতো এরকমভাবে। আর এই সিলে যে মেনলি একটা অ্যানিমেলের ছবি মানে করা থাকতো, খোদাই করা থাকতো। তো এগুলো হচ্ছে সব সিল, এগুলো ডিফারেন্ট টাইপের সিল। তো এগুলো এবার যেটা পশুপতি সিল, যাকে পশুপতি শিব বলা হয়। তো মনে হচ্ছে যেন কোনো দেবতা আছে, তার উপাসনা করছে, সেরকম একটা সিল, পশুপতি সিল। তো পশুপতি সিল হচ্ছে মানে সিটাইট বলে এক ধরনের পাথর আছে, সেই পাথর দিয়ে পশুপতি সিল বানানো, আর এটা মোহেনজোদারোতে আবিষ্কার করা হয়। এটা খুব বড় ইম্পর্টেন্ট যে এটা কোথায় আবিষ্কার করা হয়, খুব ইম্পর্টেন্ট যে মোহেনজোদারোতে আবিষ্কার করা হয়। তো পশুপতি শব্দের অর্থ হচ্ছে লর্ড অফ অ্যানিম্যাল, দ্যাট ইজ ওয়ান অফ শিবা এপিটিভস। তো যেটা বললাম যে পশুপতি শিব, যে হিন্দু গড শিব, তার আরাধনা করায় এরকম একটা কিছু ইঙ্গিত পাওয়া গেছে। তার চারপাশে যা থাকবে এলিফেন্ট, টাইগার, রাইনোস, বাফেলো, তাদের তাদের এগুলো পাওয়া যায়, এই যেমন এগুলো টাইগার, রাইনোস। তো স্কাল্পচার কী করে পাওয়া যায়? ভাস্কর্য, সেটা হচ্ছে এই ডান্সিং গার্ল, যেগুলো মোম ভরে ভরে এগুলোকে বানানো হয়েছে। এই ডান্সিং গার্ল কোথায় পাওয়া যায়? মোহেনজোদারোতে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব খুব বেশি ইম্পর্টেন্ট, যে ডান্সিং গার্ল কোথায় পাওয়া যায়। তো ডান্সিং গার্লের হাইট এগুলো তো দেবে না, তো জাস্ট জেনে রাখা। তো ডান্সিং গার্ল, ইয়াং ওম্যান, গার্ল উইথ স্টাইলিশ পজিশন, এটা কোথায় পাওয়া যায়? মোহেনজোদারোতে। এগুলো ন্যাশনাল মিউজিয়ামে রাখা আছে, দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে এই সমস্ত জিনিসগুলো রাখা আছে। আর একটা কী পাওয়া যায়? স্কাল্পচার কী পাওয়া যায়, ভাস্কর্য কী পাওয়া যায়, সেটা হচ্ছে এই বিয়ার্ড প্রিস্ট মানে দাড়িওয়ালা পুরোহিত। তো এনার ছবি থেকে এনার গায়ে যে শাল আছে, এখানে যে ট্রাইফয়েল প্যাটার্নের এই যে শাল, এখানে ট্রাইফয়েল প্যাটার্ন, মনে হচ্ছে গায়ে একটা শাল আছে, আর তার গায়ে একটা ট্রাইফয়েল প্যাটার্নের একটা শাল আছে। তো এইগুলা দেখে মনে হচ্ছে যেন তিনি একটা ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে।
তো এগুলো থেকে তাদের কী বলে ধর্মীয় জীবন সম্পর্কে একটা আইডিয়া করা যায়। যে স্কাল্পচার কী পাওয়া যায়, বিয়ার্ড প্রিস্ট পাওয়া যায়, এটাই মাথায় রাখতে হবে যে একজন বিয়ার্ড প্রিস্ট পাওয়া যায়। আর এটা পাওয়া যায় কোথায়, এটা পাওয়া যায় হচ্ছে মোহেনজোদারোতে। তাছাড়া এরকম দ্য মেল টোর্সো, মানে হাত কাটা মাথা কাটা মানে এগুলো নেই, তো এরকম একটা মেল টোর্সো এগুলো পাওয়া যায়। এই ধরনের যে মূর্তি, মাদার গডেস, ভূমিমা, তো মাদার গডেসের মূর্তি এখানে পাওয়া যায়। এরকম বিভিন্ন ধরনের মূর্তি যখন পাওয়া যায় তখন মনে হয় যে ওরা প্রকৃতির পূজা করতো, কিন্তু মন্দির ছিল না, কিন্তু প্রকৃতির পূজা করতো। এরকম মাদার গডেসের মূর্তি বলে। তো এটা ডিসকভার করে জন মার্সেল এটাকে ডিসকভার করে 1931-এ। তো আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়লাম। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে বিশেষ করে তার প্রিফেজ অ্যান্ড পোস্ট ফেজ এই দুটো পড়লাম। মোহেনজোদারো পড়লাম, হরপ্পা পড়লাম, কিছু আর্ট লোকেশনগুলো দেখলাম। এই যে স্থাপত্য ভাস্কর্য যেগুলো পাওয়া গেছে, বিয়ার্ড প্রিস্ট, তাদের সোসাইটি, তাদের কালচার, এই সমস্ত জিনিসগুলো পড়লাম। তো এইটা আমি তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে যদি ছোটো করে শর্ট ফর্মে, যেগুলো আমি সামারি ফর্মে দিই, যে যেমন 1, 2, 3 করে নোট ফর্মে লিখে নেওয়া হয়, তাহলে পরে পরীক্ষাতে এই সমস্ত চ্যাপ্টার থেকে একটা প্রশ্নও এর বাইরে আসবে না। খুব ভালো করে মানে মিলিয়ে যদি মনে রেখে দেওয়া হয়, আর প্রিভিয়াস ইয়ারে যত কোয়েশ্চেন আছে দেখবে যে এগুলো থেকে সব সলভ হয়ে যাচ্ছে। যে কনসেপ্ট দিলাম সেই কনসেপ্ট থেকে, আর এখানে যে তথ্য দেওয়া আছে বিশেষ করে যেগুলো হাইলাইট করা আছে সেইগুলো থেকে একদম সব কিছু দেখবে কমন পেয়ে যাচ্ছে, বুঝতে পেরে যাচ্ছে, আর সমস্ত প্রশ্ন কমনও চলে আসছে। তো আজ এই পর্যন্তই থাক। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আরও নতুন ভিডিও আসতে থাকবে। অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি সমস্ত বিষয়ের অল্প অল্প করে লেকচার আসতে থাকবে। ধন্যবাদ।